সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডার, পরিচালনায় নাহিদ রহমান ও রবি রহমান। Human and humanity. Crime and criminal. Judgment and justice. Law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় কোম্পানির মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ। এ সংক্রান্ত যাবতীয় লজ সমূহ বা আইনসমূহ রয়েছে সে বিষয় নিয়ে সচেতন করার চেষ্টা করব আমাদের আজকের অনুষ্ঠানে। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার আনিসুল হাসান, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে আমাদের অনুরোধ থাকবে যে বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করে থাকবেন। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে কোম্পানির মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ, এটা বলতে আমরা আসলে কি বুঝি? আচ্ছা, কোম্পানির মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ এটা বলতে আমরা বুঝি যে আমরা ইউজুয়ালি বাংলাদেশের শ্রমিকরা অনেক বড় বড় এন্টারপ্রাইজেস বা বড় বড় কোম্পানিতে কাজ করে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাজের শেষে দে গেট সাম ওয়েজেস বা আপনার বেতন, যেটাকে স্যালারি যেটা আমরা বলি। সো ওইটা নিয়েই উই আর হ্যাপি যে হ্যাঁ উই আর গেটিং পেইড, বা আমরা যেই কাজটা করছি সেটা নিয়ে আমরা সেটার বেনিফিটটা আমরা পাচ্ছি। বাট আইনে কিন্তু আপনার একটা অ্যাডিশনাল বেনিফিট দেওয়া আছে সাবজেক্ট টু প্রভিশন অফ দ্য ল, যে শ্রমিকরা অংশগ্রহণ করার সাথে সাথে মানে কোম্পানিতে কাজ করার পাশাপাশি তাদের কাজের জন্য কোম্পানি যে প্রফিটটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বছর শেষে কোম্পানি যে প্রফিটটা করে সেটাতেও শ্রমিকের অংশগ্রহণ করার সুবিধা আইনে দেওয়া আছে। যেরকম আমাদের প্রথম আইনটা ছিল হচ্ছে গিয়ে ওয়ার্কার্স কম্পেনসেশন, ওয়ার্কার্স কম্পেনসেশন 1968-এর একটা আইন আছে, যে সেই আইনটা পরে রহিত হয়ে 2006-এ বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006টা যখন হয়েছে তখন সেই আইনে অধ্যায় চ্যাপ্টার 15-এ আপনার এখন এই ব্যাপারে আর কি ব্যাপকভাবে বলা আছে যে কিভাবে কোন কোম্পানি বা কোন এস্টাবলিশমেন্টের উপর এটা প্রযোজ্য হবে এবং কারা এটা দ্বারা অ্যাডভান্টেজড হবে, এটা আইনে বলা আছে এখন। আচ্ছা, তো মানে আমরা একটা নতুন জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে স্যালারির বাইরেও একটা কোম্পানির প্রফিটের মধ্যে একটা ওয়ার্কারের বা লেবারের স্টেক থাকতে পারে। লেবারের স্টেক, তো এটা কোন আইন দ্বারা এখন নিয়ন্ত্রিত? এখন বাংলাদেশ লেবার অ্যাক্ট, বাংলাদেশ শ্রম আইন 2006-এর চ্যাপ্টার 15-এর প্রভিশনস দ্বারা কোম্পানির মুনাফাতে শ্রমিকের অংশগ্রহণটা নির্ধারিত করা আছে। আচ্ছা, তো এখানে কি কোনো ধরনের কোন ধরনের প্রতিষ্ঠানের উপর এই আদেশটা প্রযোজ্য হবে? চ্যাপ্টার 50 শ্রম আইনের 15 নম্বর চ্যাপ্টার অনুযায়ী আপনার কোনো কোম্পানি, বাংলাদেশে যে কোনো কোম্পানি অথবা এস্টাবলিশমেন্ট যারা দুটো কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন যদি আপনার ফুলফিল করতে পারে, প্রথম কন্ডিশনটা হচ্ছে যদি কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট দিনে, শেষ দিনে যদি ওই কোম্পানির পেইড আপ ক্যাপিটাল, পরিশোধিত মূলধন যদি 1 কোটি টাকা হয়, অথবা ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ দিনে যদি কোম্পানির ফিক্সড অ্যাসেট এর পরিমাণ যদি 2 কোটি টাকা হয়, তাহলে ইদার অর এই দুইটার যে কোনো একটা কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে ওই কোম্পানির উপর আপনার চ্যাপ্টার 15 অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, বাট এখানে একটা আপনার ক্যাভিয়েট আছে, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিজ অথবা 100% ফরেন শেয়ার হোল্ডিং কোম্পানি। আমরা এই প্রশ্নতে ফেরত আসছি, আমাদের একটা ফোন রয়েছে। জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আপন বলছি খুলনা থেকে। জি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে একটু আমাদের সাথে কথা বলুন প্লিজ। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এই যে কোম্পানির যে কোনো কোম্পানি থেকে শ্রমিকদের যে মুনাফাটা পায়, তাই না? জি। তো এই মুনাফাটা আমরা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, তো আমরা তো পরিপূর্ণভাবে পাচ্ছি না, তো আমাদের এক্ষেত্রে আমাদের উপকারটা কাইন্ডলি বলবেন কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
আচ্ছা, ভাই যে কোশ্চেনটা করেছে ওইটা আমরা আসবো, ওই আনসারে আমরা আসবো। সো এখন আমরা যা বলছিলাম আপনার দুইটা ক্যাভিয়েট, এখানে একটা ক্যাভিয়েট আছে যে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি অথবা 100% ফরেন ইনভেস্টেড কোম্পানি, আপনার এই যে প্রভিশনটা আছে চ্যাপ্টার 15-এর, এটা এই দুইটা কোম্পানির উপর এখন পর্যন্ত অ্যাপ্লিকেবল না। বিকজ আইনে বলা আছে যে সরকার যখন বিধি দ্বারা একটা বিধি প্রণয়ন করবে এই দুই টাইপের কোম্পানিদের জন্য বা দুই টাইপের সেক্টরের জন্য, তখন থেকেই এই দুইটা কোম্পানির উপর চ্যাপ্টার 15 বা যেই বিধিটা অ্যাপ্লাই করবে প্রণয়ন করবে তখন থেকে অ্যাপ্লিকেবল চালু হবে। তো আপাতত সেটা চালু নেই, আপাতত এখন টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ এখন পর্যন্ত এটা চালু হয়নি। বিকজ এই প্রভিশনটা আনাই হয়েছে 2013 সালে। আপনারা হয়তো জানবেন যে বাংলাদেশ লেবার অ্যাক্ট বেশ ব্যাপকভাবে অ্যামেন্ড করা হয়েছে, তখনই এই ক্যাভিয়েটটা আনা হয়েছে। তো আশা করতেছি লাইক কিছুদিনের মধ্যেই হয়তো 2-3 6 মান্থসের মধ্যে হয়তো সরকার এরকম কোন একটা রুল আপনার প্রণয়ন করবে। তো আপাতত আমরা ধরে নিতে পারি যে এই দুটো ক্যাটাগরি ছাড়া যে ধরনের এটা কোম্পানি যে নেচারেরই হোক না কেন তাদের জন্য সেটা প্রযোজ্য হতে পারে যদি সেই কন্ডিশনগুলো, ওই দুইটা কন্ডিশনে যে কোনো একটা যদি ফুলফিল করে। জি, তো কারা মূলত এই অধ্যায়ের সুবিধা গ্রহণ করতে পারবে? কোম্পানির যে কোনো এমপ্লয়িরাই এই সুবিধা গ্রহণ করতে পারবে ইফ ওই এমপ্লয়ি ওই কোম্পানিতে 9 মাস মিনিমাম 9 মাস ধরে কর্মরত আছেন, শুধু তারাই আপনার এই সুবিধা গ্রহণ করতে পারবে। এবং এখানে আরেকটা কন্ডিশনও আছে যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারের বা কোনো একটা বৎসরের সুবিধা যদি কোনো এমপ্লয়ি নিতে চায় তাকে মিনিমাম 6 মাস কাজ করতে হবে। আচ্ছা, আমরা এই প্রশ্নে ফেরত আসছি, আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আমি ইরামল বলছিলাম ঢাকা থেকে। জি বলেন। আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে আমাদের দেশে যেসব ফরেন কোম্পানি আছে লাইক মোবাইল কোম্পানিগুলো, তাদের প্রফিট লেভেল অনেক হাই। এর মধ্যে অনলি রবি হচ্ছে তার এমপ্লয়ীদের সঙ্গে প্রফিট শেয়ার করতেছে, বাট গ্রামীণ ফোন, বাংলা লিংক, অন্যান্য প্রোভাইডাররা আপনি বলছেন যে শেয়ার করছে না, কেউ প্রফিট শেয়ার করতেছে না। জি, ইভেন গ্রামীণ ফোন একটা মামলা করে রাখছে যে তারা প্রফিট দিতেই এগিয়ে না। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, বেসিক্যালি ভাইয়ার যে প্রশ্নটা কি করেছেন এটা আগের প্রশ্নটার সাথেই জড়িত, যে যদি কোম্পানি আপনার মুনাফা দিতে অস্বীকার করে বা এমপ্লয়ীদেরকে তার মুনাফাতে পার্টিসিপেট করতে ডিনাই করে বা যদি আপনার না দেয় তাহলে কি হবে, ওইটা আলটিমেটলি আমরা আসবো। জি, ওই প্রশ্নে আসছি। তো যেটা আমরা বলছিলাম যে কারা মূলত এই সুবিধাটা নিতে পারছে, মানে কোন ক্যাটাগরি অফ লেবার? আপনি বলছিলেন যে 9 মাস তাকে মিনিমাম কাজ করতে হবে। যেসব এমপ্লয়ি মিনিমাম 9 মান্থস ধরে কোনো কোম্পানিতে কাজ করছে দে ক্যান পার্টিসিপেট ইন দিস। তো সেক্ষেত্রে কি একটা জব কনফার্মেশনের একটা ব্যাপার কি রয়েছে এখানে, যে পার্মানেন্ট এমপ্লয়ি বা কেউ যদি প্রবেশনে থাকে? এই ধারা 15 চ্যাপ্টার 15-এ আপনার পার্মানেন্ট বা টেম্পোরারি ব্যাপারে কিছু বলা নেই, শুধু সময় উল্লেখ করা আছে। ডেফিনেটলি আমরা যারা শ্রম আইন নিয়ে প্র্যাকটিস করি বা শ্রম আইন নিয়ে আমরা যে কাজ করছি তারা জানে যে আপনার 6 মান্থস হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম প্রবেশনারি পিরিয়ড। 6 মান্থসের পরেই কিন্তু একটা এমপ্লয়িকে পার্মানেন্ট হিসাবে ধরা হয়। সো ওই দিক থেকে চিন্তা করতে গেলে 9 মাস যে মিনিমাম কাজ করছে তাকে কিন্তু পার্মানেন্ট এমপ্লয়ি হিসাবে আমরা গণ্য করব। জি, এবং সে হয়তো এটার বেনিফিট নিতে পারবে। তো এই অধ্যায়ের উদ্দেশ্যে পূরণকল্পে একটি কোম্পানির করণীয়টা কি? ওকে, কোম্পানি এই অধ্যায় অনুযায়ী দুটি আপনার ফান্ড ক্রিয়েট করতে হয়। একটা ফান্ডের নাম হচ্ছে আপনার পার্টিসিপেশন ফান্ড, অংশগ্রহণ তহবিল, আর একটা হচ্ছে কি আপনার ওয়েলফেয়ার ফান্ড। আচ্ছা, এই দুটি ফান্ড আপনার ক্রিয়েট করতে হবে। কোম্পানির এটা স্ট্যাটুটরি ডিউটি, কোম্পানি হ্যাজ টু ক্রিয়েট দিস টু ফান্ডস, কনস্টিটিউট দিস টু ফান্ডস। এবং ফান্ডটা ক্রিয়েট করার পরে আপনার কোম্পানির যে মুনাফাটা করে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ দিনে বা আপনার 1 বছর শেষ হওয়ার পরে যখন নেক্সট ইয়ারে যায়, প্রিভিয়াস ইয়ারের যখন আপনার প্রফিটটা ক্যালকুলেট করে, ওই প্রফিটের নিট মুনাফার নট গ্রস, নিট মুনাফার 5% আপনার 3টা রেশিওতে ভাগ করতে হবে। 3টা রেশিও হচ্ছে গিয়ে 80, 80, 10, 10।
80% যাবে হচ্ছে কি আপনার অংশগ্রহণ তহবিলে, মানে পার্টিসিপেশন ফান্ডে, 10% যাবে হচ্ছে আপনার ওয়েলফেয়ার ফান্ডে, আর যে রিমেইনিং 10%টা যাবে সেটা হচ্ছে কি আপনার 2006-এ একটা আইন হয়েছে আপনার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন 2006। ওই আইনের অধীনে আপনার একটা তহবিল করতে, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল, এই 10%টা ওই তহবিলে যাবে। আচ্ছা, সো কোম্পানির উপর ডিউটি হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল যে দুটো আপনার ফান্ড ক্রিয়েট করতে হবে, এবং এই সেকেন্ড ডিউটি হচ্ছে গিয়ে তার নিট প্রফিটের 5% এই হারে 80-10-10 হারে এই ফান্ডগুলোতে ট্রান্সফার করতে হবে। আচ্ছা, তো এই তহবিলোদ্বয়ের ব্যবস্থাপনার দায়িত্বটা আসলে কার? এই তহবিল দুটি আপনার ব্যবস্থাপনার দায়িত্ব হচ্ছে গিয়ে লাইক কোম্পানি তহবিল দুটি করে দিয়ে কোম্পানির উপর নেক্সট থার্ড ডিউটি আসে হচ্ছে গিয়ে কোম্পানি একটি ট্রাস্টি বোর্ড গঠন করবে। ট্রাস্টি বোর্ডের এখন জিজ্ঞেস করতে মেম্বার কারা হবে। ইউজুয়ালি ধরেন কোম্পানির যদি কালেকটিভ বার্গেনিং এজেন্ট, যেটা যে যৌথ দর কষাকষি প্রতিনিধি, ইউজুয়ালি অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস আমরা দেখি থাকে, বাট অনেক সময় আবার নাও থাকতে পারে। যদি না থাকে, যদি কালেকটিভ বার্গেনিং এজেন্ট থাকে, তাহলে ওই কালেকটিভ বার্গেনিং এজেন্টের মনোনীত দুইজন ব্যক্তি আপনার কোম্পানির পক্ষ থেকে আসবে। সরি, ফোন রয়েছে, আমরা এই ডিসকাশনে আবার ফেরত আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আসলে সময় নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যদিও আমি দেখছি সাবজেক্টে আজকে একটু ভিন্ন। জি বলুন। তো আমার এটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, তো সেখানে আমি একটা সার্ভিস রুল থাকার কথা। এখন কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি এনুয়ালি বা আর্নলি না দেয়, তো সেটার এগেইনস্টে আমরা কোথায় যেতে পারি? আমরা কি লেবার কোর্টে যেতে পারবো এটার এগেইনস্টে? আমি স্যারের কাছে এই প্রশ্নটা একটু যদি শর্ট আমাকে উত্তরটা দিতে। জি ধন্যবাদ আপনাকে। এনুয়ালি বা আর্নলি না দিলে। জি ধন্যবাদ। কারা শ্রম আইনের আওতায় আসবে এটার কিন্তু অলরেডি একবার অ্যামেন্ড হয়ে একটা বড় লিস্ট হয়ে গেছে। যেরকম আপনার আগে মোবাইল ফোন কোম্পানিরা আপনার শ্রম আইনের আন্ডারে ছিল না, বাট এখন স্পেসিফিকলি তাদেরকে করা হয়েছে। বাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ আপনার হয়তো আপনার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আপনার শ্রম আইনের আন্ডারে আসে, এবং যদি ভাই যেটা প্রশ্নটা করলো যে অ্যানুয়াল লিভ বা আর্ন লিভ যেটা দিচ্ছে না, তাহলে যেটা করতে পারে শ্রম আইনের আন্ডারে যে প্রতিকার দেওয়া আছে, যে লেবার কোর্টের যে আপনার প্রভিশনটা দেওয়া আছে, ওই প্রভিশনে গিয়ে উনি পার্সু করতে পারে, ক্লেম করতে পারে ওই বেনিফিটগুলো। জি, তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে ট্রাস্টি কারা হবে ওই ওয়েলফেয়ার ফান্ডগুলো দেখার জন্য আপনি বলছিলেন। জি ওকে, যেটা আমরা বলছিলাম যে আপনার যদি যৌথ দর কষাকষি প্রতিনিধি যদি না থাকে, তাহলে যা হবে যে আপনার কোম্পানির যে শ্রমিকরা থাকবে তারা তাদের মধ্যে থেকে দুইজনকে মনোনীত করবে। আচ্ছা, মিনিমাম দুইজন মনোনীত করবে, আর কোম্পানির পক্ষ থেকে দুইজন মনোনীত করবে। এবং এখানে একটা কন্ডিশন আছে, কোম্পানি মনোনীত করবে তাদের থেকে, মানে বেসিক্যালি কোম্পানি মনোনয়ন তারাই করবে যারা ম্যানেজিং কমিটির সাথে জড়িত আছে, বা হায়ার ম্যানেজমেন্টে যারা ম্যানেজমেন্ট কোম্পানি ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত আছে, তারা তাদের পক্ষ থেকে দুইজনকে মনোনীত করবে, এবং ওয়ান অফ দেম তাদের মধ্যে থেকে একজন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের লোক হতে হবে। আচ্ছা, সো বেসিক্যালি আপনার মিনিমাম 4 জন লোক লাগবেই আপনার একটা ট্রাস্টি বোর্ড গঠন করতে, 2 জন শ্রমিকের পক্ষ থেকে, 2 জন কোম্পানির পক্ষ থেকে। এবং এই ট্রাস্টি আপনার দুইটা ফান্ডই আপনার দুইটা ফান্ডই একই ট্রাস্টি বোর্ডের কাছে যাচ্ছে। তো এই তহবিলোদ্বয়ের অর্থ কি ভাবে বিনিয়োগ করা যাবে? আচ্ছা, বিনিয়োগের বিষয়টা কি জানতে চাচ্ছিলাম। যে সিন্স আপনার বড় একটা অংশ 80% এর মতো একটা অংশ যাচ্ছে হচ্ছে আপনার অংশগ্রহণ তহবিলে, এই ব্যাপারে আপনার 50 চ্যাপ্টার 15-এ বেশ ভালো ডিসক্রাইব করে বলা আছে যে কিভাবে কি করা যায়, এই ফান্ডটা কিভাবে আপনার ইনভেস্ট করা যাবে। কোম্পানি সিন্স এই টাকাটা বেসিক্যালি কোম্পানি সেগ্রিগেট করে ফেলবে 80%। এখন কোম্পানি যদি চায় এই টাকাটা সে তার ব্যবসায় কাজে লাগাতে পারে। আচ্ছা, হ্যাঁ, অথবা কোম্পানি দুটো ফান্ড থেকে একসাথে নিয়ে এটা কাজে লাগাতে পারে, কোনো বার নেই করতে পারে। এবং অংশগ্রহণ তহবিলের ব্যাপারে স্পেসিফিক্যালি বলা আছে যে কোম্পানি যদি চায় সে তার ব্যবসার জন্য এটা কাজে লাগাতে পারে। আচ্ছা, এবং আপনার কোম্পানি ইভেন আপনার ট্রাস্টি বোর্ডকে রিকোয়েস্টও করতে পারে যে এই ফান্ডের টাকা, যেটা আপনার আইনের মধ্যে বলা আছে, এই ফান্ডের টাকা আপনার কোনো সরকারি মালিকাধীন স্টেট ওন কোন এন্টারপ্রাইজ বা আপনার সেক্টরে ইনভেস্ট করার জন্য, এবং সেটা ট্রাস্টি বোর্ড কনসিডার করার পর চাইলে ইনভেস্টও করতে পারে। আচ্ছা,
এই দুটোর ব্যাপারে আইনে আর কি মেইনলি বলা আছে। এখন ইনভেস্টমেন্ট ডেফিনেটলি করলে এটা একটা রিটার্নটা কিভাবে কোম্পানি করবে, আইনে আপনার মিনিমাম বলে দেওয়া আছে, একটা থ্রেশহোল্ড বলে দেওয়া আছে যে যদি কোম্পানি তার ব্যবসার কাজে ইউজ করে তাহলে আপনার ব্যাংক রেটের যে ইন্টারেস্ট তার থেকে 2.5% ইন্টারেস্ট বেশি হারে যেই টাকাটা নিচ্ছে সেটার উপর সুদ দিবে, অথবা কোম্পানি তার অর্ডিনারি শেয়ার এর উপর যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে প্রতি বছর সেই ডিভিডেন্ডের 75% আপনার সুদ দিতে হবে যদি এই অংশগ্রহণ তহবিল থেকে যদি সে টাকা নেয়। হ্যাঁ, এখন আবার এই দিক থেকে আমাদের লেবার অ্যাক্টটা আপনার ইটস ভেরি বেনিফিশিয়াল ফর দ্য ওয়ার্কার্স। আপনার এখানে একটা আবার প্রভিশনও আছে। একটু আবার ডিসকাশনে ফেরত আসি, আমাদের একটা ফোন আছে। হ্যালো, ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি মর্তুজা বলছিলাম ক্যান্টনমেন্ট থেকে। জি বলুন। হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ জি, আমার প্রশ্নটা হলো আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি জি তারা অনেক সময় অনেক সুযোগ সুবিধা আমরা পাই না, ঠিক আছে, কিন্তু এটা প্রতিষ্ঠানে কাজ করে ওদের সাথে প্রক্রিয়ায় যাওয়াটা সবাই পারে না। সেক্ষেত্রে সরকারের বিশেষ কোন ব্যবস্থা আছে যারা মনিটরিং করবে বা ভবিষ্যতে এটার কোনো আইন আছে কিনা বা কপি কিনা এই ধরনের কোনো কিছু আছে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আচ্ছা, ভাইয়ের যে প্রশ্ন, যদি সরকারি প্রতিষ্ঠান হয়ে থাকে আমাদের ফোরামটা ডিফারেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, আর যদি বেসরকারি প্রতিষ্ঠান হয় তাহলে বাংলাদেশ লেবার অ্যাক্ট। এবং আমি বলবো বাংলাদেশ লেবার অ্যাক্ট অনেক ডাইভার্সলি বেশ ভালো করে আপনার এমপ্লয়িজের রাইট বা ওয়ার্কারের রাইট বেশ ভালো করে বলা আছে এখানে। সো কারো যদি কোনো প্রতিকার থাকে তারা এই আইনের বেনিফিট খুব ভালোভাবে নিতে পারে। আচ্ছা, যেখানে অপশন আছে। তো আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম যে যখন রিইনভেস্ট করা হচ্ছে একটা জায়গায়, আপনি বলছেন তহবিল থেকে, তখন তাদের ডিভিডেন্ড দেওয়ার স্ট্রাকচারটাও একটু বদলে যাচ্ছে, বা ইন্টারেস্টের যে আপনি ব্যাপারটা বলছিলেন। না, যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে আপনার যে ইন্টারেস্টের ব্যাপারটা, যে ধরেন ব্যাংক রেট থেকে 2.5%-এর বেশি ইন্টারেস্ট রেট দিতে হবে, অথবা আপনার যেই অর্ডিনারি শেয়ারসের উপর যে ডিভিডেন্ডটা দেওয়া হবে ডিভিডেন্ডের 75% ইয়েতে দিতে হবে, আচ্ছা, আপনার ফান্ডে দিতে হবে। আচ্ছা, তো এই তহবিল দেওয়ার অর্থ আর কিভাবে ব্যবহার করা যাবে? এটা তো বিনিয়োগের কথা বলছিলাম আমরা, এটা আর কিভাবে ব্যবহার করা যেতে পারে? আচ্ছা, আপনার এই অংশগ্রহণ তহবিলের কথা যদি বলি, অংশগ্রহণ তহবিলের যেই মুনাফাটা বা যে টাকাটা আপনার এখানে অ্যাক্রু হয় সেই টাকাটার 2/3 2/3 টাকা আপনি প্রতি বছর শেষ হওয়ার পরে নেক্সট ইয়ার প্রথমে ওই টাকার 2/3 অর্থ আপনি ক্যাশ আপনি আপনার ওয়ার্কারকে দিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, এবং 1/3 1/3 যে পোর্শনটা বাকি থাকে, এটা শুধু কিন্তু আমরা অংশগ্রহণ তহবিলের কথা বলছি, যে 1/3 যেটা বাকি থাকে সেটা আপনি চাইলে আবার রিইনভেস্ট করতে পারেন। রিইনভেস্ট করে সেটা আপনি লাইক রিটার্নটা আপনি সমমান মানে সমপরিমাণ ভাবে ইকুয়ালি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। কোনো আনইকুয়াল ভাবে করলে চলবে না, যে লাইক হয়তো আপনার কোনো একটা এমপ্লয়ি কোনো একটা বড় পজিশনে আছে বা হয়তো ছোট লাইক ক্লাস সি বা ক্লাস 4 ক্যাটাগরির আছে, সো কোনো ডিভিশন আপনি মেনটেন করতে পারবেন না, ইট হ্যাজ টু বি অল ইকুয়াল। আচ্ছা, আর আপনার ওয়েলফেয়ার ফান্ডের যে ব্যাপারটা, ওখানে আপনার বলা আছে যে আপনি চাইলে যে কোনো কাজে বা যে কোনোভাবে এই ফান্ডের টাকা ব্যবহার করতে পারেন, কোনো দিক নির্দেশনা বলা নেই অ্যাজ সাচ, বাট আপনি যাই করেন আপনার সরকারকে এই ব্যাপারে নোটিফিকেশন দিতে হবে, যে সরকারকে জানিয়ে করতে হবে যে আপনি কিভাবে এই ফান্ডের টাকা ব্যবহার করছেন। আচ্ছা, তো আমরা যদি প্রথমের দিকে একটু ফেরত আসি, আমাদের একটা ফোন আছে, ফোনটা অ্যাটেন্ড করে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপু, জি বলুন। আমি মানিক তফসিলি বলছি, আমার নাম ইসরাত। জি বলুন। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। জি, তো দীর্ঘ 10 বছর কাজ হয়ে গেছে আমার চাকরি। আচ্ছা, আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, মানে সরকারি ছুটি যতগুলো এগুলো আমরা এরকম ভাবে পাই না, অনেক ছুটি আমাদের। আর একটা হলো 10 বছরে আমাদের যে প্রতিদান ফান্ড অনেক কোম্পানিতে পড়ে,
রাখে আমাদের কাছ থেকে, কোম্পানি কিন্তু আমাদের কিন্তু হঠাৎ করে এই অনেক লোকজন খাটাই করে দিচ্ছে, হয়তো দেয় নাই, আমাদের হয়তো কেন আমরা কি করতে পারি। আচ্ছা, প্রতিকার সম্পর্কে জানতে চাচ্ছেন তাই তো? ধন্যবাদ আপনাকে। এটা আনসার যদি আমরা দিয়েছি বোধহয় একবার, তারপরে আমি যা বুঝলাম ভাই বোধহয় প্রভিডেন্ট ফান্ড নিয়ে উনি বলছেন যে বেসরকারি প্রতিষ্ঠানে উনি রয়েছেন গত 10 বছর ধরে, এবং যেটা বলছেন যে ন্যাশনাল হলিডে সরকারি ছুটিটাও তারা ঠিকমতো পান না, এবং 10 বছরে অনেক কোম্পানিতে যেরকম প্রভিডেন্ট ফান্ডের একটা দেয় তারা ওয়ার্কারদেরকে, এরকম কোনো সুযোগ সুবিধাও তার কোম্পানি তাকে দিচ্ছে না। আচ্ছা, তো এই বিষয়ে প্রতিকারটা কি? লিভের ব্যাপারে তো আমরা বললাম যে আমাদের লেবার অ্যাক্ট ইজ সেলফ সাফিসিয়েন্ট। আমি বলবো যে এইসব ম্যাটার করার জন্য, হ্যান্ডেল করার জন্য প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে আপনার একটা প্রভিশনই আছে যে কোনো কোম্পানির একটা পার্টিকুলার সেগমেন্ট, লাইক আপনার একটা দেওয়া আছে যে 2/3 এমপ্লয়ি বা 3/4 এমপ্লয়ি যদি ইন রিটেন কোম্পানির কাছে যদি লেখে বা রিকোয়েস্ট করে একটা প্রভিডেন্ট ফান্ড গঠন করার জন্য, কোম্পানি ইজ বাউন্ড টু ডু দ্যাট। এখন এমন হতে পারে হয়তো আমাদের দেশে অনেক মানুষ এটার ব্যাপারে জানে না বা অ্যাওয়্যার না। যদি অ্যাওয়্যার না থাকে ডেফিনেটলি তো তাহলে দে হ্যাভ টু এটার ব্যাপারে একটু জানা উচিত। জানলে ডেফিনেটলি ইফ ইউ নো ইউর রাইটস ইউ ক্যান ইমপ্লিমেন্ট দেম। অবভিয়াসলি, তো সেক্ষেত্রে আরও জানার জন্য তারা কোনো আইনজীবীর পরামর্শ নিয়ে হয়তো আগাতে পারে। তো কোনো কোম্পানি যদি এই তহবিল দয়ের গঠন করতে ব্যর্থ হয় তাহলে কি কোনো শাস্তির বিধান রয়েছে আপনার আইনে? জি, আপনার যদি এই আইনের এই অধ্যায়ের বলবো এই অধ্যায়ের কোনো বিধান যদি কোনো কোম্পানি করতে ব্যর্থ হয় তাহলে আপনার এই আইন অনুযায়ী সরকার প্রথমে তাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে একটা নোটিশ দিবে। আচ্ছা, আমরা আবার ফেরত আসছি, আমাদের একটা ফোন আছে, লাস্ট একটা ফোন আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, ভালো আছি, আপনি বলুন। আমি একটা এনজিও কোম্পানিতে চাকরি করি। আচ্ছা, হ্যাঁ, যদি কোথাও কোনো অনিয়ম হয়ে থাকে এরা যদি প্রতিবাদ করি আমাকে আমি আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি যতদূর বুঝলাম যে উনি একজন এনজিওতে কর্মরত আছে এবং উনি কখনো কোনো কাজের প্রতিবাদ করতে গেলে হয়তো ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়। এই ব্যাপারে ডেফিনেটলি আপনার যদিও আমাদের খুব সংক্ষেপে যদি হতো, আমাদের সময় বেশ অল্প, যদি আমাদের আইনে আপনার ট্রান্সফারের ব্যাপারে যে কোনো নেই যে না ট্রান্সফার করতে পারবে না বা কখন ট্রান্সফার করতে পারবে এই ব্যাপারে বাংলাদেশ লেবার অ্যাক্টে কিছু বলা নেই। বাট ডেফিনেটলি উনি একটা আইনজীবীর সাথে আলাপ করতে পারে এই ব্যাপারে যে কি বেস্ট পসিবল যে ওনার জন্য যে রেমেডি কি হতে পারে। রাইট, তো খুব যেহেতু আমাদের সময় খুব অল্প, তো আপনি বলছেন যে একটা সময় দিতে পারে কোম্পানিকে একটা সময় দিবে প্রথমে, যদি মানে গঠন করতে ব্যর্থ হয়, যদি ওই সময়ের মধ্যেও যদি গঠন করতে ব্যর্থ হয় তখন কোম্পানি এই ফান্ড রিলেটেড যারা এই ফান্ড ব্যবস্থাপনা করছে অথবা কোম্পানির ম্যানেজিং অথরিটি, কোম্পানির ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টর, অফিসার, ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আপনার 1 লক্ষ টাকা ম্যাক্সিমাম পর্যন্ত ফাইন করতে পারেন। এবং ওই সময়ের মধ্যেও যদি না করে, ধরেন হয়তো একটা টাইম বেঁধে দিল যে অমুক দিনের মধ্যে তুমি ফাইনটা পরিশোধ করবে, যদি না করে পরবর্তী প্রতিদিনের জন্য 5,000 টাকা করে একটা কম্পেনসেশনের একটা ব্যাপার আছে। তো আমরা একদম সময় শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।